কোনো দেশের সতর্কতা জারির পরও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবেই দেখছেন বিদেশিরা। Fifth time I come to Bangladesh and I feel quite safe here so far. I tried to invest in the power plant, so I think it's because Bangladesh lack of power very much. I think that it has huge demand for power. That's the reason. স্থিতিশীল অর্থনীতির স্বার্থে বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখারও পরামর্শ অর্থনীতিবিদদের। যেহেতু বাংলাদেশে ক্রস বর্ডার টেরোরিজমের ঝুঁকি আশঙ্কা আছে, এই বিষয়গুলোকে আলাদাভাবে নজর দেওয়ার জন্য যে কোনো ধরনের তথ্যপাত্র বিশ্লেষণ কারা কি করছে না সেগুলোকে আরো বেশি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এই মুহূর্তে আমাদের 2,14,700 বিদেশি আমাদের বাংলাদেশে অবস্থান করছে। সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি যাতে বিদেশিরা নিরাপদে থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি পারমিতা হিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশি হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচার করা হবে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক গ্রেফতারের সুবিধার্থে গাইবান্ধার এমপি লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আবেদন, আগামীকাল শুনানি। ঋণ খেলাপের কারণে টাঙ্গাইল উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল, প্রত্যাহার করা হলো আগামীকালের ডাকা হরতাল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুরে 10ম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত বখাটে আটক। এবং উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি, নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি দূতাবাসগুলো তাদের নাগরিকদের চলাচলে সাবধানতা অবলম্বন করতে বললেও এখনও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবে দেখছেন বিদেশিরা। অর্থনীতিবিদরাও পরামর্শ দিয়েছেন স্থিতিশীল অর্থনীতির স্বার্থে বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখার। এদিকে বিশ্ব অর্থনীতির স্বার্থেই বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা হারাবে না বিদেশিরা, এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সম্প্রতি 2 বিদেশি নাগরিক খুনের ঘটনার পর অনেকটা সাবধানে চলাচল করতে বলা হয় বিদেশি নাগরিকদের। এর ফলে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফরও বাতিল করেন অনেকেই। এতে করে আশঙ্কা তৈরি হয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার। তবে এসব ঘটনাকে বিনিয়োগের ক্ষেত্রে বড় কোনো বাধা হিসেবে মনে করছেন না স্বয়ং বিদেশিরা। আমার মনে হয় না বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা বড় কোনো সমস্যা, কারণ এখানকার জনগণ খুব আন্তরিক আর সরকারও বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। আমরা এখানে জ্বালানি খাতে বিনিয়োগ করতে এসেছি। আমি মনে করি এখানে বিনিয়োগ সবসময় লাভজনক। অর্থনীতিবিদরাও বলছেন দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে, এখনো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অবশ্যই এটি নিন্দনীয়, কিন্তু এটি ব্যবসার জন্য অনেক বড় ব্যয়বহুল, এটি আমার কাছে এখনো মনে হয়নি। যেহেতু বাংলাদেশে ক্রস বর্ডার টেরোরিজমের আশঙ্কা আছে, সুতরাং এই বিষয়গুলোকে আলাদাভাবে নজর দেওয়ার জন্য ঘনিষ্ঠভাবে এই যে ওয়েব বেস যে কোনো ধরনের তথ্যপাত্র বিশ্লেষণ কারা কি করছে না সেগুলোকে আরো বেশি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা সেটি দরকার। বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাতে পারে এমন অস্থিরতা তৈরির আশঙ্কা নেই বলে দাবি করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মনে হয় না এটাতে আমাদের ইনভেস্টমেন্টে কোনো ইম্প্যাক্ট পড়বে। বাংলাদেশের গ্রোথ সবার জন্যই ভালো সংবাদ। বাংলাদেশে যদি আপনার অরাজকতা বৃদ্ধি পায়, এর প্রথম ক্ষতিগ্রস্ত হবে ভারত, তারপরে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা বিশ্ব এবং চীন সহ রাশিয়া, কারণ তাদের সাথে আমাদের বিরাট ব্যবসা, এবং ব্যবসা মানেই হচ্ছে উইন উইন সিচুয়েশন। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকারও আহ্বান জানান তারা। নানান দেশে নানান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক রয়েছে ঢাকায় বিদেশি নাগরিকের আসা যাওয়ার সংখ্যা। বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে এমন তথ্য। বাংলাদেশে পা রেখেই অধিকাংশ বিদেশি নাগরিক বলছেন নিরাপত্তা নিয়ে শঙ্কিত নন তারা।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে পুরো দেশে অবস্থানরত 2 লাখেরও বেশি বিদেশি নাগরিকের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এহসান জুয়েলের রিপোর্ট। পশ্চিমা বেশ কয়েকটি দেশ নিরাপত্তা সতর্কতা জারির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল কূটনীতিকদের। তবে তাতে দূতাবাসগুলো তাদের নাগরিকদের সতর্ক অবস্থায় চলাফেরার নোটিশ শিথিল করেনি। উল্টো গত শুক্রবার দ্বিতীয়বারের মতো সতর্কতা নোটিশ জারি করে যুক্তরাজ্য। এই অবস্থার মধ্যে যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দলের আগে ঢাকা ঘুরে গেলেন জার্মান সরকারের মন্ত্রী গার্ড মুলার। একই চিত্র ঢাকা বিমানবন্দরেরও। প্রতিদিন প্রায় 22,000 যাত্রী আসা যাওয়া করে এখানে, গড়ে বিদেশি আসেন 1,500। ইমিগ্রেশন সূত্রে এক মাসের তথ্য বলছে 2014 সালের এই সময়টায় যেখানে প্রায় 45,000 বিদেশি নাগরিক এসেছিলেন, সেখানে এই বছর এসেছেন সামান্য কম, প্রায় 42,000। 28 সেপ্টেম্বর ইটালিয়ান নাগরিক তাবেলা নিহত হওয়ার পরবর্তী 14 দিনে ঢাকা এসেছেন 24,933 জন বিদেশি। ঢাকা নিরাপত্তা নিয়ে আগত বিদেশিদের অবশ্য রয়েছে কিছুটা ভিন্নমত। I have read in the papers and my embassy has informed me about the situation. 5th time I come to Bangladesh and I feel quite safe here so far. うちの会社は非常にナーバスになってます。だからもう毎日連絡しなければいけない安全のことに。উনি সবসময় বাংলাদেশে আছে, উনি মানে প্রতিদিন নার্ভাস ফিল করতেছে এবং প্রতিদিন সে এখানে কি অবস্থায় আছে জাপানে তাকে দেখানো হচ্ছে। There's some the short news about it and say like maybe 2 foreigners has been shot and we go to exhibition and after that we go to hotel, so maybe it's not problem. বিমান থেকে যারা ঢাকা নামছেন তাদের অধিকাংশই আতঙ্কহীন হলেও কারো কারো মধ্যে নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়। আর তাই সরকার বলছে শুধুমাত্র কূটনীতিক এলাকা কিংবা রাজধানী ঢাকা নয়, পুরো দেশেই বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্ক রয়েছে তারা। এই মুহূর্তে আমাদের 2,14,700 বিদেশি আমাদের বাংলাদেশে অবস্থান করছে। এরা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চলগুলিতে আছে। পুলিশ সুপার লেভেলও আমরা জানিয়ে দিয়েছি তাদের সব যার যেখানে বিদেশিরা আছে তার প্রতি যেন তারা নজর রাখে। আর ঢাকা শহরে আমরা স্পেশালি দেখছি সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি যাতে বিদেশিরা নিরাপদে থাকে। 2 বিদেশি নাগরিক হত্যার পর সরকারের নেওয়া পদক্ষেপগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে নতুন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তাই বাড়তি গুরুত্ব দিয়ে সরকার বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশে বসে তিনি কি ষড়যন্ত্র করছেন তার সব তথ্যই সরকারের হাতে আছে। তিনি বলেছেন, 2 বিদেশি হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচার করা হবে। জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করে বেগম জিয়া জনগণের সঙ্গে শত্রুতা করছেন। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের অভাবনীয় সফলতার স্বীকৃতিতে গর্বিত এদেশের ব্যবসায়ী সমাজও। আর এই গর্বের অংশ হতে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানালো ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন FBCCI। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নই তার একমাত্র লক্ষ্য। আর তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, ব্যবসায়ীদের জন্য বাজার তৈরি হবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, একদিকে যখন দেশের উন্নয়ন হচ্ছে, অন্যদিকে বিএনপি নেত্রী বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছেন। দুর্ভাগ্য এটাই যে দেশে নিজেকে ঘরে অবরুদ্ধ রেখে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এখন দেখি বিদেশে বসে বাংলাদেশে আবার বিদেশি হত্যার এক ষড়যন্ত্র, বিদেশি হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। এখন ওই চেষ্টায় তাদের লিপ্ত রয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে হবে কেন? এটা তো দেশের সাথে মানুষের সাথে শত্রুতা করা। এই শত্রুতা কিসের জন্য? প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের 2 বিদেশি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার নিশ্চিতভাবেই হবে। দেশের এই ক্ষতি করার জন্য আমাদের কাছে অনেক খবর আছে যে কি কি অপকর্ম করা হচ্ছে। যাই হোক, এটুকু বলতে পারি যে এ পর্যন্ত বহু কিছু চেষ্টা করা হয়েছে। যারা খুন করেছে সেই খুনি যেই হোক, তাকে আমরা খুঁজে বের করবই এবং আমরা তার বিচার করবই। তাদেরকে আমরা ছেড়ে দেব এটা কিন্তু না।
তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 7 ভাগে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী, আর এই লক্ষ্যে সহযোগিতা চান ব্যবসায়ী সম্প্রদায়ের। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেয়ার প্রস্তাবিত প্রকল্প অনুমোদন পেল না একনেকে। 2209 কোটি টাকার প্রস্তাবনাটি আরও যাচাই বাছাই এবং পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী লুই আই কানের করা সংসদ ভবনের মূল নকশা অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, সংসদ ভবনের মূল নকশা হাতে পেলে এ প্রকল্পের কাজ শুরু করা হবে। তৎকালীন পাকিস্তান আমলে পল্টনে সচিবালয়ের স্থাপনা নির্মাণ করা হয়। তবে স্বাধীনতার 44 বছরে দাপ্তরিক কাজের পরিধি বাড়লেও বাড়েনি সচিবালয়ের আয়তন। সেই বিবেচনায় 2012 সালে রাজধানীর শেরেবাংলা নগরে বর্তমান চন্দ্রিমা উদ্যানের পাশে 42 একর জায়গার উপর সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বাদ দিয়ে 32 একর জায়গায় করা হয় স্থানান্তরের নকশা। সেখানে 4টি ব্লকে ভাগ করে 9 তলা করে ভবন নির্মাণের প্রস্তাব করা হয়। তবে প্রশ্ন ওঠে 9 তলা ভবন নির্মাণ করে সব সুযোগ সুবিধা রেখে জায়গা সংকুলন করা নিয়ে। 2209 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি একনেক সভায় ওঠার পর আলোচনায় আসে লুই আই কানের করা সংসদ ভবনের মূল নকশা ঠিক রাখা নিয়ে। মঙ্গলবারের সভায় প্রকল্পের অনুমোদন না দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে আরও যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়। লুই কানের মূল নকশাটি আমাদের কাছে নেই, কিন্তু এটার অনুলিপি আছে। মূল নকশাটি আমেরিকার যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে, এটা এই তথ্য আমাদের কাছে আছে। তো আমরা এই অনুলিপি বা ফটোকপিকে আমরা বিশ্বাস না করে আমরা মূল যে ডকুমেন্টটি আছে এটি আমরা পেতে চাই। সেই মূল ডকুমেন্টটি না পাওয়া পর্যন্ত আমরা এই প্রকল্পটি কাজ আপাতত বন্ধ রেখেছি। সভায় অনুমোদিত 60টি প্রকল্পের মধ্যে পদ্মা সেতুর 2 পাশে নিরাপত্তা নিশ্চিত করতে 99 কম্পোজিট ব্রিগেড সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের অনুমোদন দেওয়া হয়। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আবারও আশ্বস্ত করেন, নিজস্ব অর্থায়নে নির্দিষ্ট সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। পদ্মা সেতুটি কাজ এগিয়ে চলছে, কিউমুলেটিভলি বাই 25% কাজ হয়ে গেছে। আমরা সেই টার্গেট ডেট মোতাবেকই এই প্রকল্পটি বাস্তবায়ন দেখতে পাবো। একনেকের 10ম সভায় 3475 কোটি টাকা ব্যয়ে 60টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শেষ পর্যন্ত 4 লেন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়ালো 92 জনে। হাসপাতালে চিকিৎসাধীন 21 জন, আরো 80 জন নিখোঁজ বলে জানালেন রাষ্ট্রদূত। আগামী পৌরসভা নির্বাচন থেকে স্থানীয় সব নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। এছাড়া দলীয় পরিচয়ের বাইরে নির্বাচন করতে চাইলে তারা আগের মতোই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পৌর নির্বাচন হতে পারে জানিয়ে কমিশনার আরও বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। 5 বছর সম্পন্ন হওয়ার 90 দিনের আগে করতে হয় নির্বাচন। সেই ক্ষেত্রে আমাদের প্রায় 250-র মতো নির্বাচন, পৌরসভা নির্বাচন করতে হবে ডিসেম্বরের মাঝে। আমরা ওই রকমই প্রস্তুতি নিয়ে রেখেছি এবং আমরা আশা করছি যে ডিসেম্বরের 3rd উইকের দিকে, হয়তো 3rd উইকের দিকে আমরা বেশ কিছু ইলেকশন করব। সরকার চূড়ান্তভাবে নির্দেশ পাওয়ার পরে এই ব্যাপারে আমরা আমাদের কিছু পরিবর্তন, আইন বিশেষ করে বিধির কিছু পরিবর্তন করতে হবে, সেগুলো খুব তাড়াতাড়ি আমরা সম্পন্ন করতে পারবো। প্রয়োজন হলে আমাদের আরো বেশি লোকবল নিয়োগ করে আমরা তাড়াতাড়ি কাজগুলো করে ফেলবো। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সহ 4 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। সকালে জেলা নির্বাচন অফিসে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসার জানান, অগ্রণী ব্যাংকে 10,88,410 টাকা ঋণ খেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই অভিযোগে তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল আলিম ও সৈয়দ মুস্তাক আলীর কাগজপত্রের তথ্যে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এদিকে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে সকালে ডাকা হরতাল সন্ধ্যায় প্রত্যাহার করা হয়। বাতিল করা হয়েছে জনাব বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, তিনি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী ঋণ খেলাপি। নাসরিন সিদ্দিকী
তিনিও ঋণ খেলাপি। জনাব মোস্তাক হোসেন স্বতন্ত্র প্রার্থী নয় বলে নিজেকে দাবি করেছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থন উনি দাখিল করেননি, মনোনয়ন উনি পাননি বা দেখাননি, দাখিল করতে পারেননি। এবং জনাব আব্দুল আলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিয়েছেন, কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থীতে 1/2 ভোটারের সমর্থন দিতে হয়, যাচাই এগুলি আমরা গরমিল পেয়েছি। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতের ঘটনায় বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 92 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 80 জন। টেলিফোনে সময় সংবাদকে তথ্য জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মাসিহ। 12 অক্টোবর আমাদের কনসাল জেনারেল জেদ্দা সভাপতিত্বে মক্কাতে একটা ডিটেল মিটিং হয়েছে, অ্যাসেসমেন্ট মিটিং। সেখানে আমরা লেটেস্ট ফিগার হচ্ছে 92 জন নিহত, এর মধ্যে 78 জনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এর মধ্যে নিখোঁজ আছে আরো 80 জন এবং হাসপাতালে আছে 21 জন। এর মধ্যে মিনার অ্যাক্সিডেন্টের সবাই নাই, অন্যান্য জটিল চিকিৎসার জন্য কিছু অ্যাডমিশন আছে। আর গতকাল পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ থেকে যে ফিগার আমরা পেয়েছি এবং আমরা যে ইনফরমেশন পেয়েছি তাতে 55 জনকে দাফন করা হয়েছে। লাস্ট বাংলাদেশে ফেরত আনার বিষয় এই পর্যন্ত আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ বলেনি যে লাশ ফেরত নিয়ে যেতে। সবাই মোটামুটি এখানে সৌদি আরবেতে দাফন করার জন্যই সম্মতি দিয়েছেন। সেই অনুযায়ী এগুলা সৌদি আরবেতেই আমরা দাফনের ব্যবস্থা সৌদি কর্তৃপক্ষ করেছেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুরের 10ম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা। দুপুরে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে এই ঘটনা ঘটে। এ সময় বখাটে বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। স্বজনরা জানান, কবিতাকে স্কুলে যাওয়ার পথে প্রায় বিরক্ত করত বখাটে বিক্রম, কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সূত্রাপুরে স্কুলের সামনে মেয়েটির পথ রোধ করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিক্রম ও তার সহযোগীরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কবিতা রানী দাস বিজয় সরণী স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমাদের স্কুলে আসতেছিল, আমাদের স্কুল থেকে 100 ফিট ফাঁকে মেন রোডের সাথে আমাদের স্কুলে ওকে ছুঁড়ে বসে এলে, তখন আমাদের সকল স্কুলের ছাত্রছাত্রী যায় ওই ছেলেটাকে ধরে ফেলে। আমার রাত্রিটা যেমন মানুষ মানুষ চাই, আমরা উচিত বিচার আমার রাত্রির বিচার চাই। আমার এলাকাবাসী সহ আমরা চাই তার ফাঁসি হোক। ডান দিকে পেটের উপরের দিকে একটা স্ট্যাবন, সম্ভবত ছুরিকাঘাতের কারণে, এবং আরেকটি ওড়না আমরা পেয়েছি এখানে যে কলার বোন আছে ডান সাইডে, তার উপরে আরেকটি আমরা ক্ষতচিহ্ন দেখতে পেয়েছি। এটাও সম্ভবত ছুরিকাঘাতের জন্য হয়েছে এবং উনি এখানে আসার পূর্বেই উনি মারা গিয়েছেন। যে আসামি তার নাম হলো বিক্রম সরকারকে আমরা অ্যারেস্ট করছি এবং সেও অসুস্থ, তাকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা প্রেম ঘটিত একটা ব্যাপার, প্রেমের কারণেই এরকম হচ্ছে। তা আমরা ব্যাপারটা আরো গভীর তদন্ত করতেছি, তদন্ত করে দেখতেছি। জামায়াতের সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের ফাঁসির রায়ের রিভিউয়ের জন্য আগামীকাল সকালে আবেদন করবেন তার আইনজীবীরা। বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তার আইনজীবী শিশির মনির। তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ছুটিতে থাকায় এ মুহূর্তে রিভিউয়ের শুনানি হওয়া সম্ভব হবে না বলেও প্রত্যাশা করেন মুজাহিদের আইনজীবী। এর আগে এদিন বিকেল 3টায় জামায়াতের এ নেতার সাথে কারাগারে সাক্ষাৎ করতে যান তার 4 আইনজীবী। প্রায় 1 ঘন্টা পরে বাইরে বের হন তারা। গত 30 সেপ্টেম্বর মুজাহিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এরপর তা মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালি হত্যাকারী মানবতা বিরোধী মুজাহিদকে পড়ে শোনানো হয়। নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারবে আসামিপক্ষ। সে অনুযায়ী 15 অক্টোবর রিভিউ আবেদন করার শেষ তারিখ। এদিকে বুধবার রায়ের বিরুদ্ধে রিভিউ করার কথা জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী।
গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে তাৎক্ষণিক গ্রেপ্তারের সুবিধার্থে হাইকোর্টের দেয়া আত্মসমর্পণের নির্দেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এই আবেদনটি করেন রাষ্ট্রপক্ষ। দুপুরে এ বিষয়ে আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আত্মসমর্পণের আগেই লিটনকে গ্রেপ্তারের জন্য এই আবেদন করা হয়েছে। সোমবার শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। সেই সঙ্গে 18 অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেন। তবে এ সময়ের মধ্যে লিটনকে গ্রেপ্তার করা যাবে কিনা এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেননি আদালত। শরতের শুভ্র কাশফুলের স্নিগ্ধতা আর সাদা মেঘের ভেলাই জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনের বার্তা। বছর ঘুরে আবারও মর্তে আসছেন দুর্গতিনাশিনী। দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের প্রতি নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছেন পূজা উদযাপন কমিটি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবকে ঘিরে এরই মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাশেদ বাপ্পির রিপোর্ট। চণ্ডীপাঠের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে এরই মধ্যে মর্তে বরণ করে নিয়েছেন ভক্ত পূজারীরা। আগামী সোমবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবের হাওয়া বইছে এখন সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। বেশিরভাগ মন্দির ও মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় একটু একটু করে সেজে উঠছেন সন্তান সহ দেবী দুর্গা। কাটাগুলা দিছি, এগুলো জোড়ায় তারপর আমরা রং দিব। কাজ করার থেকে আনন্দটাই বেশি মনে করি। নেট থেকে আমরা বিভিন্ন রকম পিক নামাই, যেমন নতুন রকম, মানে যত দিন যায় তত তো আপডেট হতে থাকে। তাদের তো চাহিদার শেষ নেই, তাদের চাহিদা পূরণ করার জন্য আমি যাতে চেষ্টা করতে হয় ওইগুলো করে দিই। পূজাকে কেন্দ্র করে সর্বত্র যেন উৎসবের আমেজ। কেউ কেউ ব্যস্ত নিজেকে উৎসবের রঙে রাঙাতে নতুন পোশাক আর শাখা সিঁদুর কেনায়, কেউ বা ব্যস্ত প্রতিমা সাজানোর সামগ্রী কিনতে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের কাপড় কিনলাম, চূড়ার সেট দেখতেছি, সেট কিনছি। আমাদের সব থেকে হিন্দুদের বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা, আমরা এটাতে অনেক আনন্দ করব। পুজো উপলক্ষে শাখা, তারপরে পলা বা ওই জাতীয় জিনিসগুলো আমরা প্রতি বছর কিনে থাকি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের সর্বাত্মক সহায়তা চায় পূজা কমিটি। 28,000 পূজা মণ্ডপ যেন নিরাপদ থাকে এবং উৎসবে যেন সবাই আমরা থাকতে পারি, এবং সেই জায়গায় প্রশাসনকে আমরা একদম ব্ল্যাঙ্ক চেক দিয়েছি, যা দরকার তা যেন আমাকে দেওয়া হয়। এদিকে দুর্গাপূজা নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই কয়েকটি ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। সেই অনুযায়ী আমাদের নিরাপত্তা বলয় পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা তৈরি করব। আমাদের পোশাকে আমাদের পুলিশ থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে, গোয়েন্দা পুলিশ থাকবে, ইন্টেলিজেন্স এজেন্সি তাদেরও একটা উপস্থিতি থাকবে। দেশে এবছর 29,000-এরও বেশি মণ্ডপে পূজা হবে দেবী দুর্গার। আগামী 19 অক্টোবর ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে 22 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দেশীয় ও ফাস্ট ফুড আইটেমের খাবার নিয়ে ফুড ফেস্টিভ্যাল। 8টি ফাস্ট ফুড ব্র্যান্ড এ ফেস্টিভ্যালে অংশ নেয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ আয়োজন। ব্যস্ত জীবনে সময় স্বল্পতায় রকমারি খাবারের স্বাদ নেওয়া অনেকটাই কঠিন। শিক্ষার্থীরাও এর বাইরে নয়, তাই প্রয়োজনের তাগিদেই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ফাস্টফুড। এই খাবারকে আরো জনপ্রিয় ও নতুন কিছু পণ্যের স্বাদ পরিচিত করাতেই মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এ ধরনের ইভেন্ট যদি মাঝে মাঝে হয়, স্টুডেন্টদের মধ্যে একটা বৈচিত্র্য আসে, অনেক ইন্টারেস্টিং ফুডস আছে, আমরাও ইন্টারেস্টেড, সো উই আর ভেরি মাচ প্লিজড। একটা ফুড ফেস্টিভ্যাল হিসেবে করছি না, এটা আমরা করছি যে স্টুডেন্টদের সাথে যেন রেস্টুরেন্টগুলোর একটা রিলেশনশিপ হয়, সো দ্যাট মানে উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার আইডিয়াস এন্ড এভরিথিং। ইভেন্ট ফ্যাক্টরির তত্ত্বাবধানে অনুষ্ঠানে কলম্বাস কফি, হ্যাশট্যাগ, গ্রামস ক্যাফে সহ 8টি স্বনামধন্য ফাস্টফুড ব্র্যান্ড অংশ নেয়। এছাড়া দেশীয় খাবারের বেশ কয়েকটি ব্র্যান্ডও অংশ নেয়। আমরা বিভিন্ন অরফানেজ আছে, অরফানেজে আমরা স্টুডেন্টদেরকে অঙ্কুর নামে একটি প্রতিষ্ঠান আছে, তো ওই অঙ্কুর থেকে আমরা বিভিন্ন অরফানেজে যে অরফানরা আছে তাদের জন্য একদিনের লাঞ্চের ব্যবস্থা করি। সো এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা ওই চ্যারিটি ফাংশনটা করছি, প্লাস স্টুডেন্ট অ্যান্ড রেস্টুরেন্টগুলোর সম্পর্কও ভালো করছি। আমরা শুধুমাত্র আমরা আমাদের ফুডকে রিপ্রেজেন্ট করছি না, আমরা এভরি ফুডকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এখানে এভরি রেস্টুরেন্টকে ওয়েলকাম করেছি। এই সময় শিক্ষার্থীরা এমন অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানান। এটা ফার্স্ট টাইম এরকম ফুড ফেস্টিভ্যাল, বাট খাবার যে খুবই ইয়ামি। আমি এই স্টল থেকে কিনেছি একটা কেক, বাট
করছি আমি। বাঙালি খাবার মানে করতে সময় সাপেক্ষ, কিন্তু ফাস্টফুড মানে তাড়াতাড়ি হয়, প্লাস খুব তাড়াতাড়ি খেয়ে আমরা মানে কাজে ব্যাক করতে পারি বা আমাদের পড়ার টাইমটা যেতে পারি। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান ফ্লাইট MH17 ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে বলে ঘটনার চূড়ান্ত তদন্ত শেষে জানিয়েছে ডাচ পর্যবেক্ষক দল। সেই সঙ্গে রাশিয়া নির্মিত বাক মিসাইলের আঘাতেই বিমানটি ভূপাতিত হয় বলেও চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে জানায় পর্যবেক্ষক দলটি। যদিও বিধ্বস্ত বিমানটি নিয়ে আলাদা আরেকটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে মস্কোর। শুরু থেকেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন যুদ্ধ চলার সময় রুশপন্থী বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করে বিমানটিকে। তবে এ দাবি নাকচ করে দেয় রাশিয়া ও ইউক্রেনীয় বিদ্রোহী উভয়ই। গত বছরের 17 জুলাই নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে বিধ্বস্ত হয় ফ্লাইট MH17। এতে বিমানটির 298 আরোহীর সবাই নিহত হয়, যাদের মধ্যে 193 জনই নেদারল্যান্ডসের নাগরিক বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এবার বাংলাদেশের বিশ্বকাপ 2018 এর বাছাই পর্বের খবর। এশিয়া অঞ্চলে গ্রুপ বিতে বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচে আজ কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের মাঠ দোলনা অমরজাকোভায় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 8টায়। 4 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে গ্রুপে সবার শেষে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে টেবিলে 3 নম্বরে থাকা কিরগিজস্তানের সংগ্রহ 5 পয়েন্ট। প্রথম লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে 3-1 গোলে কিরগিজস্তানের কাছে হেরেছিল মামুনুলরা। ক্রুয়েফের ডাচ নান্দনিকতার জায়গায় এবার ইতালিয়ান ফাবিও লোপেজের সাজানো কৌশলের উপর নির্ভর করছে বাংলাদেশের সাফল্য। স্কোয়াডেও বেশ বড়সড় পরিবর্তন এনেছেন এই ইতালিয়ান কোচ। ম্যাচের বেশ কিছুদিন আগেই বিশকেকে পৌঁছানো বাংলাদেশ প্রথম দুদিন অনুশীলন করলেও ম্যাচের আগের দিন বিশ্রামেই কাটিয়েছেন। তবে প্রতিপক্ষের সাথে বাংলাদেশ দলের অন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ঠান্ডা। ফিফা র্যাঙ্কিংয়ে 146তম অবস্থানে আছে কিরগিজস্তান। তাদের তুলনায় বেশ পিছিয়ে 182তম অবস্থানে আছে বাংলাদেশ। তবে ফিফা র্যাঙ্কিং ভুলে মাঠে নিজেদের সেরাটা দিয়ে জয় পাওয়ায় মামুনুলদের সাফল্য। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবে দেখছেন বিদেশিরা। বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখারও পরামর্শ অর্থনীতিবিদদের। বিদেশি হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচার করা হবে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক গ্রেফতারের সুবিধার্থে গাইবান্ধার এমপি লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আবেদন, আগামীকাল শুনানি। টাঙ্গাইল উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঋণ খেলাপির, জানালেন রিটার্নিং অফিসার। এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুরে 10ম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত বখাটে আটক। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।